হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের এমডি যে সেকশনটা রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, সেখানকার যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো গণপরিষদের গঠন। তো এটা থাকবে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের এমডি যে সেকশনটা রয়েছে সেখানকার একটি গুরুত্বপূর্ণ টপিক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমার যে মেন টপিকটা রয়েছে সেটা শুরু করা যাক। তো গণপরিষদের গঠন কী রয়েছে প্রথমে আমরা দেখে নেব যে ক্যাবিনেট মিশন এবং গণপরিষদের ভিত্তি কী রয়েছে। তো ঐতিহাসিক আলাপ আলোচনা, ঠিক আছে। তো গণপরিষদের গঠন প্রথমে আমরা দেখে নেব যে যুদ্ধোত্তর ভারতে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং ব্রিটিশ ক্যাবিনেট মিশনের মধ্যে দীর্ঘ আলোচনার ফলশ্রুতি হিসেবে গণপরিষদ গঠিত হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যুদ্ধোত্তর ভারতে, ঠিক আছে, যুদ্ধের পরবর্তীকালে ভারতে যেটা হয় সেটা হচ্ছে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং ব্রিটিশ যে ক্যাবিনেট রয়েছে তাদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে এটা এই যে গণপরিষদ, এই গণপরিষদকে গঠন করা হয়, ঠিক আছে। নেক্সট হলো আপোষমূলক পরিকল্পনা, যেটা হচ্ছে 1946 সালে প্রেরিত ক্যাবিনেট মিশনের প্রস্তাবটি কিছু মূলত অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে রচিত একটি আপোষমূলক নীল নকশা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে অবিভক্ত ভারতের জন্য একটি নীল নকশা তৈরি করা হয়েছিল। যেটা নেক্সট হলো পরোক্ষ নির্বাচন পদ্ধতি, যেখানে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতি সময় সাপেক্ষে হওয়ায় মিশন সম্প্রতি গঠিত প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কি হয় যে সার্বজনীন যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে অধিকার রয়েছে এই ভোটাধিকারের সেকে ব্যবহার করে সময় সাপেক্ষ হওয়ায় সম্প্রতি যে মিশন প্রতিষ্ঠিত বা গঠিত হয়েছিল, ঠিক আছে, মিশন সম্প্রতি যে গঠিত হয়েছিল সেটা হচ্ছে প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা, ঠিক আছে। প্রাদেশিক আইনসভার যতজন সদস্য ছিল সেই সদস্যদের দ্বারা এই গণপরিষদের গঠন বা নির্বাচনের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। নেক্সট হলো সীমিত ভোটাধিকার। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী তৎকালীন ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র 25% মানুষ ভোটাধিকার ছিল। শুধুমাত্র 25% মানুষেরই কিন্তু ভোটদানের যে অধিকার সেটা ছিল, যেটা যারা তাদের মধ্যে যে 25% মানুষ সেটা হচ্ছে শিক্ষা, সম্পত্তিগত এবং যোগ্যতার ভিত্তিতে, ঠিক আছে। যাদের শিক্ষা রয়েছে বা যাদের সম্পত্তি রয়েছে এবং যাদের যোগ্যতা রয়েছে, তো এই শিক্ষা, সম্পত্তি এবং যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র 25% মানুষের কাছে এই ভোটদানের ক্ষমতাটা ছিল। নেক্সট হলো গণপরিষদের গঠনের 4টি মূল নীতি। তো 4টি মূল নীতির উপর ভিত্তি করে গণপরিষদের গঠন হয়েছিল। তো প্রথমে আমরা দেখব জনসংখ্যার অনুপাত, ঠিক আছে। জনসংখ্যার অনুপাতে ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলি জনসংখ্যার অনুপাতে আসন পাবে, ঠিক আছে। তো জনসংখ্যার অনুপাতে এখানে কিন্তু আসন দেওয়ার ব্যবস্থাটা করা হয়। প্রতি 10 লক্ষ জনসংখ্যার জন্য একজন প্রতিনিধি
নির্দিষ্ট হয়, ঠিক আছে। তো প্রতি 10 লক্ষ জন সদস্যের জন্য বা জনসংখ্যার জন্য একজন প্রতিনিধি এখানে স্থির করা হয়। নেক্সট হলো সম্প্রদায়গত ভাগ, যেখানে আসনগুলি প্রধানত 3টি সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হবে, ঠিক আছে। গণপরিষদে যতগুলো আসন রয়েছে সেই আসনগুলো টোটাল 3টে আলাদা আলাদা ভাগে বিভক্ত হবে। সাধারণ, অমুসলিম এবং শিখদের জন্য, তারপরে মুসলিম এবং শিখ সম্প্রদায়ের জন্য, ঠিক আছে। যেখানে সাধারণ যে ভাগটা রয়েছে সেখানে হচ্ছে অমুসলিম এবং অশিখ, মানে মুসলিম এবং শিখদের ওখানে কোনো আসন থাকবে না, সেটা হচ্ছে এক ধরনের। দ্বিতীয় নম্বরে রয়েছে মুসলিমদের জন্য এবং তৃতীয় নম্বরে রয়েছে শিখদের জন্য আলাদা আলাদা আসন সংখ্যা এখানে স্থির করা হয়। নেক্সট হলো সমানুপাতিক ভোট, যেখানে প্রাদেশিক আইনসভার সদস্যরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করে, ঠিক আছে। তো এই যে সমানুপাতিক যে ভোট ব্যবস্থাটা রয়েছে সেখানে হচ্ছে কি একক হস্তান্তরযোগ্য ভোটদানের মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষেরা তাদের সম্প্রদায়ের প্রার্থীকে এখানে নির্বাচন করে থাকেন। নেক্সট হলো দেশীয় রাজ্য, যেখানে দেশীয় রাজ্যগুলোর জন্য 93টি আসন বরাদ্দ রাখা হয়েছে। রাজা এবং গণপরিষদের যৌথ আলোচনার ভিত্তিতে প্রতিনিধি মনোনয়নের ব্যবস্থা হয়, ঠিক আছে। তো দেশীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলির জন্য টোটাল 93টি আসন কিন্তু এখানে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা হয়েছিল। নেক্সট হলো গণপরিষদের প্রাথমিক আসন বন্টন, যেটা হচ্ছে 389টা আসনের এখানে কি করে বন্টন করা হয়েছিল, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নিব যে ব্রিটিশ শাসিত প্রদেশ, যেখানে 11টি, ঠিক আছে। তো বিভাগ বা অঞ্চল হিসেবে এখানে করা হয়, যেখানে ব্রিটিশ শাসিত প্রদেশ রয়েছে, তারপরে চিফ কমিশনার শাসিত অঞ্চল, দেশীয় রাজ্যসমূহ এবং তার টোটাল কতগুলো রয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব ব্রিটিশ শাসিত প্রদেশ, যেখানে 11টা টোটাল ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, যে সেখানে সাধারণদের জন্য ছিল 210টা আসন সংরক্ষিত, মুসলিমদের জন্য 78 এবং শিখদের জন্য 4টা এখানে সংরক্ষণ করা হয়েছিল। তো টোটাল আসনের সংখ্যা এখানে করা হয়েছে 292। তারপর চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে যেখানে করা হয়েছিল, যেমন দিল্লি, ঠিক আছে, আজমের, মারওয়ারা, পূর্ব ব্রিটিশ বালুচিস্তান, এখান থেকে টোটাল 4টা আসন সংখ্যা বরাদ্দ করা হয়। এবং দেশীয় যে রাজ্যসমূহ রয়েছে, যেমন নৃপতি এবং গণপরিষদের চুক্তি অনুযায়ী 50% নির্বাচিত এবং 50% মনোনীত, ঠিক আছে। 50% মানুষ বা প্রতিনিধিদের এখানকে নির্বাচন করা হতো এবং 50% মানুষদেরকে মনোনীত করা হতো, ঠিক আছে। এখানে টোটাল ছিল 93টা আসন এখানে বরাদ্দ করা হয়েছিল। সর্বমোট আসন সংখ্যা ওখান থেকেই তো সর্বমোট যে আসন সংখ্যাটা এখানে বরাদ্দ করা হয়েছে, যেটা হচ্ছে অবিভক্ত ভারতের মোট নির্ধারিত গণপরিষদের যেটা আসন সংখ্যা, সেটা এখন বর্তমানে হয়েছে 389টা, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট রয়েছে দেশীয় রাজ্য এবং মুসলিম লীগের ভূমিকা কি রয়েছে গণপরিষদ গঠনের মধ্যে, ঠিক আছে। তো প্রাথমিক অনীহা যেটা আমরা দেখে নেব কি, যে দেশীয় নৃপতিগণ প্রথম দিকে গণপরিষদে যোগ না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক আছে। প্রথম দিকে কিন্তু তারা গণপরিষদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যারা হচ্ছে দেশীয় নৃপতিগণ ছিল তারা গণপরিষদে যোগ দিতে চায়নি। নেক্সট হলো ধারাবাহিক যোগদান, যেটা হচ্ছে 1947 সালে 28 এপ্রিল 6টি দেশীয় রাজ্যের প্রতিনিধি প্রথম গণপরিষদে যোগ দেন, ঠিক আছে। তো 1947 সালের 28 এপ্রিলের পর 6টি যে দেশীয় রাজ্যগুলো রয়েছে সেখানকার দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধি প্রথম গণপরিষদে যোগ দিতে শুরু করে। তারপরে মনোনয়ন চুক্তি পরবর্তীকালে স্থির হয় যে দেশীয় রাজ্যের 50% সদস্য নির্বাচিত হবে এবং 50% সদস্যদের মনোনীত করা হবে। নেক্সট হলো ভারতীয় ডোমিনিয়ন, যেখানে 1947 সালে নভেম্বরের মধ্যে ভারতীয় অংশ থেকে নির্বাচিত মুসলিম লীগ সদস্যরাও গণপরিষদে যোগদান করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট রয়েছে যে গণপরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গ কে কে আছে, ঠিক আছে। তো সংবিধান সভার কাণ্ডারিগণ বা বিশিষ্ট ব্যক্তিগণ যারা রয়েছেন, যেটা হচ্ছে ভারতীয় গণপরিষদে ভারতের খ্যাতনামা বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী,
তারপরে হচ্ছে প্রজ্ঞা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, ভারতীয় সংবিধানে যে খসড়া কমিটি ছিল, তো সেই খসড়া কমিটির প্রধান যে সভাপতি তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান রচনার মুখ্য দায়িত্ব কিন্তু তিনি পালন করেছিলেন। ঠিক আছে, অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিগুলোর মধ্যে ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই পটেল, তারপরে কি মৌলানা আব্দুল কালাম আজাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, কে.এম. মন্ত্রী, তেজ বাহাদুর সপ্রু, তারপরে কি আলাদ্দি কৃষ্ণস্বামী আইওয়ার প্রমুখ। তো এরা ছিলেন গণপরিষদের বাকি হচ্ছে বিশিষ্ট বা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো গণপরিষদের মূল্যায়ন এবং তাৎপর্য। তো প্রধান আমরা দেখে নেব প্রথমে কিছু সীমাবদ্ধতা এখানে রয়েছে। ঠিক আছে, গণপরিষদে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো প্রধান যে সীমাবদ্ধতা যেটা হচ্ছে গণপরিষদের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সরকারি নির্বাচন করা হয়নি। ঠিক আছে, তো গণপরিষদের যেটা হচ্ছে সদস্য নির্বাচনের ক্ষেত্রে যেটা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখানে পালন করা হয়নি। 1935 সালের আইন অনুযায়ী মাত্র 25% ভোটাধিকার প্রাপ্ত মানুষের দ্বারা গঠিত আইনসভার নির্বাচন করেছিল। এছাড়া এতে সাম্প্রদায়িকভাবে বিভাজনের প্রাধান্য ছিল। তো শুধুমাত্র 25% মানুষের এখানে নির্বাচন করা হয় প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো ঐতিহাসিক সাফল্য। তো সীমাবদ্ধতা সত্ত্বেও গণপরিষদ একটি সার্বভৌম সংবিধান সভা হিসেবে কাজ করেছেন। ঠিক আছে, সংবিধানের যে গণপরিষদের যে রয়েছে, গণপরিষদের গঠনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটা হচ্ছে সংবিধান সভা হচ্ছে সার্বভৌম একটি সভা হিসেবে কিন্তু কাজ করেছে। ভারতের বহুত্ববাদী সমাজ এবং সমস্ত প্রধান রাজনৈতিক মতাদর্শের যোগ্য প্রতিনিধিদের সমন্বয়ে বিশ্বের দীর্ঘতম এবং শক্তিশালী গণপরিষদ সংবিধান রচনা করতে সক্ষম হয়। তো বিশ্বের দীর্ঘতম এবং শক্তিশালী যে গণপরিষদ সেটা হচ্ছে ভারতের গণপরিষদ, এবং সেই দীর্ঘতম এবং শক্তিশালী যে গণপরিষদ রচনা করা সম্ভব হয়েছিল। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।